আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমাদের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ক্লাস 10 এবং ক্লাস 9 এমনকি ক্লাস এসএসসি পরীক্ষার্থীদের জন্য সমন্বিতভাবে ক্লাস নিচ্ছিলাম কেমিস্ট্রিটা, কিন্তু এখন কিন্তু সেটা এসএসসি পরীক্ষার্থীদের সাথে মিলছে না, কারণ এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস যথেষ্ট সংক্ষিপ্ত। 2022 সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য মূলত আমাদের এখন ক্লাসটা চলতেছে। তবে 9-এর শিক্ষার্থীরাও কিন্তু এই ক্লাসটা করলে উপকৃত হবে, কারণ 9-এর সিলেবাসের মধ্যে কিন্তু সবই এখন আছে, এখনো সংক্ষিপ্ত হয়নি, হওয়ার কথাও না, আরো পরে হলে হতেও পারে, নাও হতে পারে। প্রতিষ্ঠান খুললে তো অবশ্যই হবে না। তো যাই হোক, তোমাকে বলা হয়েছিল যে ক্লাস 10-এর শিক্ষার্থী যারা নিউ 10 যারা, তারা অবশ্যই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের 22 সালের সিলেবাস অনুযায়ী তোমরা তোমাদের অধ্যায়গুলোকে শেষ করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। এর পাশাপাশি যারা ক্লাস 9-এ পড়ো তাদেরও যেহেতু এই অধ্যায়গুলো আছে, তারাও এই ক্লাসগুলো করার চেষ্টা করবে। আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছিলাম, রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি, কারণ এটার নাম হচ্ছে গাণিতিক রসায়নের অধ্যায়। অর্থাৎ রসায়নের কোনো বিষয় বোঝার পরে সেই সম্পর্কিত তথ্য নিয়ে ল্যাবে গিয়ে কাজ করতে গেলে কিন্তু তোমাকে এই তথ্য গুলো জানতে হবে। অর্থাৎ এই অধ্যায়ে কেউ সম্পর্কে কারো যদি কোনো ঘাটতি থাকে, না জানে, তাহলে সে কিন্তু ল্যাবে গিয়ে কোনো ধরনের কাজ সে করতে পারবে না, কোনো রকম মেজারমেন্ট করতে পারবে না, কোনো রকম বিক্রিয়া করতে পারবে না, গাণিতিক সিদ্ধান্তে সে উপনীত হতে পারবে না। অর্থাৎ এই অধ্যায়টা অবশ্যই অবশ্যই খুব জরুরি ল্যাবে কাজ করার জন্য। তাহলে যেহেতু রসায়নটা সম্পূর্ণ ল্যাব নির্ভর একটা বিষয়, ল্যাবে গিয়ে কাজ করতে হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য, তাহলে স্থূল সংকেত ও আণবিক আমাদের ধারাবাহিক কাজ ছিল। আজকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত বলছি শুরু করবো। এর আগে আমরা পড়েছিলাম মোলের ধারণা, মোল সম্পর্কিত গাণিতিক সমস্যা, এরপর শতকরা সংযুতিও আমরা করে ফেলছিলাম। শতকরা সংযুতি আমরা এই জন্য আগে করছিলাম যাতে আমরা স্থূল সংকেত আণবিক সংকেত শুরু করতে পারি, কারণ শতকরা সংযুতির সাথে স্থূল সংকেত আণবিক সংকেতের একটা ভালো সম্পর্ক আছে। স্থূল সংকেত কাকে বলে সেইটা আগে আমি বলবো, তারপর স্থূল সংকেত নির্ণয় করতে হয় কিভাবে সেটা বলবো, এবং আণবিক সংকেত কাকে বলে, আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয়। এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে। যদি আমরা শতকরা সংযুক্তি না করতাম, না জানতাম, তাহলে কিন্তু আমরা স্থূল সংকেত করতে পারবো না। তাহলে আমরা স্থূল সংকেত হচ্ছে, সংকেত তো আমরা সবাই পড়ছি, 6-এ পড়েছি, 7-এ পড়েছি, 7-এ মূলত পড়ছি আমরা প্রতীক এবং সংকেত, অণু, পরমাণু এসব সম্পর্কে। তো সেইখানে বলা ছিল যে মৌলের অথবা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। তো এখন সংকেত তো আমরা চিনি, কিন্তু স্থূল সংকেত কি আবার? স্থূল সংকেত হলো একটা সংকেতের, মানে একটা যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের যে অনুপাত, রেশিও, সেই অনুপাতকে যেই সংকেত দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে স্থূল সংকেত। আবারও বলছে, একটা যৌগের অথবা মৌলের হবে না, কারণ এখানে মৌলের তো একাধিক পরমাণু মিলিয়ে একটা অণু হতে পারে, কিন্তু যৌগের ক্ষেত্রে তো ভিন্ন পরমাণু মিলে যৌগের অণু হবে। তাহলে সেক্ষেত্রে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সময়ের যে অনুপাত, সেই অনুপাতটাকে যেই সংকেত দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে স্থূল সংকেত। যেমন আমি সংজ্ঞাটা একটু লিখছি এখানে। যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাতকে যে সংকেত দ্বারা প্রকাশ করা হয় তাকে, তাহলে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাতকে যে সংকেত দ্বারা প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলা হয়।
যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলতে পারি, যেমন হচ্ছে বেনজিন। বেনজিনের আণবিক সংকেত তোমরা অনেকেই জানো। আণবিক সংকেত হচ্ছে C6H6, কিন্তু বেনজিনের স্থূল সংকেত যখন বলা হবে, স্থূল সংকেত, সেটা হলো CH, স্থূল সংকেত CH। কি করে হলো? কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যদি আমরা অনুপাত করি তাহলে 6 অনুপাত কি হবে? 6 ভাগ করলে 1 অনুপাত কি 1 হবে। তার মানে বোঝা গেল কার্বন হচ্ছে একটা আর হাইড্রোজেন হবে কয়টা? একটা থাকবে। যদিও আণবিক সংকেত দ্বারা যৌগের প্রকৃত পরমাণু সংখ্যা প্রকাশ পায়, কিন্তু স্থূল সংকেত দ্বারা কখনো প্রকাশ পেতেও পারে, কখনো নাও পেতে পারে। স্থূল সংকেত দ্বারা একটা যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পেতেও পারে, নাও পেতে পারে। সেই বিষয়টার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাতকে যে সংকেত দ্বারা প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। যেমন বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6 আর স্থূল সংকেত হচ্ছে CH। আমি যদি আরেকটা উদাহরণ নেই, পানির কথা বলি, পানির আণবিক সংকেত আমরা জানি সবাই, ছোট ক্লাস থেকে পড়ে আসতেছি। আণবিক সংকেত হলো H2O। তো পানির যদি স্থূল সংকেত বলা হয়, পানির স্থূল সংকেত কি হবে? সেটা হবে H2OE হবে। ব্যাপারটা কি দাঁড়ালো? কারণ হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যদি আমি অনুপাত করি তাহলে 2:1, 2:1, 2:1 তো আর চেঞ্জ হবে না। 2:1 কে তো আমি ছোট করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। ঘুরে ফিরে দেখা যাচ্ছে ওই পানির আণবিক সংকেতও যা, পানির স্থূল সংকেতও কি তাই দাঁড়াচ্ছে। তাহলে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাতকে যে সংকেত দ্বারা প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। যেমন বেনজিনের আণবিক সংকেত C6H6 এবং স্থূল সংকেত হলো CH। অনুপাত করার পরে তো 1:1 দাঁড়ালো। কিন্তু পানির ক্ষেত্রে কি হলো? পানির ক্ষেত্রে স্থূল সংকেত যা, আণবিক সংকেত তা। এই কথাটা আমি আগেই বলছি যে স্থূল সংকেত দ্বারা কখনো কখনো যৌগের প্রকৃত সংকেতকে বোঝানো হয়, আণবিক সংকেতকে বোঝানো হয়। স্থূল সংকেত দ্বারা যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পেতেও পারে অথবা নাও পেতে পারে। তাহলে এই বিষয়টার দিকে তোমাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা স্থূল সংকেত জানলাম, কিন্তু স্থূল সংকেত নির্ণয় করতে হয় কি হবে? একটা বিষয় মনে রাখতে হবে, স্থূল সংকেত নির্ণয় করতে গেলে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সময়ের শতকরা সংযুতি অবশ্যই জানা থাকতে হবে। এখানে আণবিক সংকেতের প্রয়োজন, আণবিক বরের প্রয়োজন নাই। শুধু একটা তথ্য জানা থাকলে আমরা স্থূল সংকেতটা বের করতে পারবো। জাস্ট শুধুমাত্র যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের শতকরা সংযুতি যদি আমাদের জানা থাকে তাহলেই কেবলমাত্র আমরা স্থূল সংকেতটা অবশ্যই নির্ণয় করতে পারবো। তাহলে তোমরা বিষয় যত সহজই হোক না কেন, যত ছোট টপিক হোক না কেন, তোমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো শুনতে হবে, যেন পরবর্তী সময়টা মুখস্থ রাখতে না হয়, তোমরা যে কোনো মুহূর্তে নিজেরা যেন বলতে পারো। তাহলে আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা উল্লেখ করতে পারি, সেটা হলো যে স্থূল সংকেত নির্ণয় করতে হলে স্থূল সংকেত নির্ণয় করতে হলে শুধুমাত্র শতকরা সংযুতি জানা প্রয়োজন। শুধুমাত্র শতকরা সংযুতি জানা প্রয়োজন। এইটা জানলেই দেখা যাচ্ছে আমরা স্থূল সংকেত নির্ণয় করতে হলে শুধুমাত্র শতকরা সংযুতি জানা প্রয়োজন। এইটা জানলেই আমরা দেখা যাচ্ছে যৌগের স্থূল সংকেত কি নির্ণয় করতে পারবো। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো আমি একটা গাণিতিক সমস্যা নিয়ে কাজ করবো এখন। সেটা হলো একটি যৌগের মধ্যে
আমি প্রশ্নটা লিখতেছি আগে। একটি যৌগের মধ্যে কার্বন 40%, তারপর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 6.67%। যৌগটির তোমাকে এটা দেওয়া আছে যে একটি যৌগের মধ্যে কার্বন 40% আর হাইড্রোজেন 6.67%। যৌগটির তোমাকে বলা হলো যৌগটির স্থূল সংখ্যা নির্ণয় করো। তো দেখা গেল শুধুমাত্র শতকরার সংখ্যা দেওয়া আছে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে যৌগটির একটি যৌগের মধ্যে কার্বন 40%, হাইড্রোজেন 6.67% এবং যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে প্রথমে উত্তরটা আমরা কিভাবে রেডি করব? উত্তরটা রেডি করতে গিয়ে আমাকে লিখতে হবে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%। যদি যোগ করা হয় তাহলে কত হবে? তাহলে দেখা যাচ্ছে 46.67%, অর্থাৎ 100 হলো না। শতকরা যেহেতু অবশ্যই 100 হতে হবে। যদি কোনো কারণে যেই শতকরা পরিমাণ দেওয়া থাকবে তাদের যোগফল যদি 100 না হয়, তাহলে এখানে নিশ্চয় অন্য কোনো মৌল বিদ্যমান আছে এবং সেই মৌলটি মনে রাখতে হবে, সেই মৌলটি সবসময় হচ্ছে অক্সিজেন। অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন মিলে 100% হয় নাই। তাহলে বাকি মৌলটি কি হবে? যদি 100 হয়নি, তোমাকে লিখতে হবে যৌগটিতে অন্য মৌল অক্সিজেন কি বিদ্যমান এবং সেই অক্সিজেনটা কত? সেই অক্সিজেনটা হচ্ছে 100 মাইনাস হচ্ছে 46.67%। কত পার্সেন্ট হয় সেটা আমরা একটু এখন দেখব। আচ্ছা, পাশাপাশি আমরা মনে করে ফেললে ভালো হয়। আমরা একটু জায়গায় রেখে আমরা করার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কার্বন হচ্ছে 40%, হাইড্রোজেন হচ্ছে 6.67%, যোগ করলে হলো 46.67%। তাহলে আমরা লিখব যৌগটিতে অন্য মৌল অক্সিজেন কি বিদ্যমান। তাহলে সেক্ষেত্রে অক্সিজেন কত হবে? অক্সিজেন হচ্ছে 100 মাইনাস 46.67%। কত হবে এখানে? এটা বিয়োগ করতে হবে অবশ্য আমাদের। মানে হচ্ছে 46.67%। তাহলে এখানে আসতেছে 53.33%। আচ্ছা, এখন যৌগটিতে অন্য মৌল অক্সিজেন বিদ্যমান। অক্সিজেন হচ্ছে 100 মাইনাস 46.67। আমরা যে কাজটা করব, মৌলসমূহের শতকরা পরিমাণকে নিজ নিজ পা ভর একটু পার্টিসিপেন্ট দেখেন তো কজন আছে। মৌলসমূহের শতকরা পরিমাণকে নিজ নিজ পা ভর দ্বারা, হ্যাঁ, সব ছেলেমেয়েরা তো স্কুলে, ওরা ক্লাস করবে কি? আজকে স্কুলে 10টা আসার কথা না। নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা লিখব কার্বন হচ্ছে 40 বাই হচ্ছে
12, আর হাইড্রোজেন হচ্ছে 6.67 বাই হচ্ছে 1, এবং হচ্ছে অক্সিজেন হচ্ছে 53.33, 16। তাহলে এখানে এটা বেরোবে 3.33, এটা তো 6.67 বেরোচ্ছে, এটাও কি 3.33 বেরোবে। এই যে আমরা মৌলসমূহের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম, এখন এদের মধ্যে সবচেয়ে ছোটকে 3.33, প্রাপ্ত ভাগফল কে ক্ষুদ্রতর ভাগফল 3.33 দ্বারা ভাগ করে পাই। তাহলে কি হবে? কার্বন হচ্ছে 3.33 কে আমি 3.33 দিয়ে ভাগ করলাম, 1 বেরোলো। হাইড্রোজেন হচ্ছে 6.67 কে আমি 3.33 কে ভাগ করলাম, এখানে 2 পয়েন্ট, দেখো একটা বিষয়, 2 পয়েন্ট সামথিং বেরিয়েছে, এই সামথিংটা বাদ দিতে হবে, অর্থাৎ 2 পূর্ণ সংখ্যা লিখতে হবে। আর অক্সিজেনটা হচ্ছে এখানে আমার 3.33 কে 3.33 দিয়ে ভাগ করলাম, কত বেরিয়েছে? 1 বেরিয়েছে। অর্থাৎ এই যে 1 2 1 এগুলো বেরোলো। এখন আমরা কি করব? যৌগটির, আমাদের কার্বন বেরিয়েছে একটি, হাইড্রোজেন 2টি, অক্সিজেন 1টি বেরিয়েছে। তাহলে এখন আমরা পরিপূর্ণভাবে যৌগটির স্থূল সংজ্ঞা দিতে পারবো। কি লিখতে পারবো? যৌগটির স্থূল সংকেত। যৌগটির স্থূল সংকেত হবে, কার্বন হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে কত? 2, অক্সিজেন হচ্ছে 1, তাহলে হবেটা কি? CH2O হবে। যৌগটির স্থূল সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ না অবশ্য। একটা কাজ করি, আমরা যৌগটির স্থূল সংখ্যা একটু উপরে লেখার চেষ্টা করি, নিচের লেখাটা দেখা যাচ্ছে না, তাহলে আমরা উপরে প্রশ্নটা মুছে দিই, ঠিক আছে? এটা মুছে দিয়ে আমরা যৌগটির স্থূল সংখ্যাটা, এখন অঙ্ক তো করা হয়ে গেছে। তাহলে যৌগটির এখন আমরা লিখবো, অতএব বড় করে লিখে দিচ্ছি, যৌগটির স্থূল সংকেত C1H2O1, আর বা দিয়ে কি লিখবো? CH2O। এই হলো আমাদের স্থূল সংকেত। তাহলে আমরা আবারও বলছি, যখন একটা প্রশ্ন দেওয়া থাকবে এরকম শুধুমাত্র শতকরা সংযুতি দিয়ে, তখন আমরা মৌলসমূহের যোগ করে দেখবো যে 100 হয় কিনা। যদি 100 না হয় তাহলে বাকিটা হচ্ছে কি? অক্সিজেন। এবং যৌগটিতে অন্য মৌল অক্সিজেন বিদ্যমান, অন্য মৌল কি? অক্সিজেন বিদ্যমান। তো অক্সিজেন এটা আমরা 100 দিয়ে বিয়োগ করে বের করলাম। মৌল সময়ের শতকরা পরিমাণকে নিজ নিজ বর দ্বারা, মানে পারমাণবিক ভর দ্বারা, বর বলতে আমি এখানে সংকেত আগে লিখছি, পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। সেক্ষেত্রে আমরা কার্বনকে 12 দিয়ে ভাগ করলাম, হাইড্রোজেনকে 1 দিয়ে, অক্সিজেনকে 16 দিয়ে, অর্থাৎ আমরা এখানে পারমাণবিক ভর দিয়ে ভাগ করেছি। ফলাফল যা বেরোছে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতর ফলাফল যেটা, সেই ফলাফল দিয়ে প্রাপ্ত সবগুলো ভাগফলকে ভাগ করতে হবে। তাহলে এখানে পূর্ণ সংখ্যায় আমাদের নিতে হবে। কার্বন বেরিয়েছে 1, অক্সিজেন 1, হাইড্রোজেন 2 পয়েন্ট সামথিং বেরোলেও সেটা আমরা পূর্ণ সংখ্যা লিখবো। অর্থাৎ 1.99 যদি বের হয় তুমি 2 লিখবা, কিন্তু 1.5 এর বেলায় কিন্তু এটা না। সেক্ষেত্রে আবার প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা বানাতে হবে। যাদের কাছে 12 সালের বই আছে সেখানে এই সম্পর্কিত কিছু অঙ্ক দেওয়া আছে। নতুন বইয়ের মধ্যেও যথেষ্ট অঙ্ক দেওয়া আছে, কিন্তু সে অঙ্কের উপস্থাপনায় সমস্যা আছে। তোমরা এইভাবে কাজগুলো করলে একটু সহজ মনে হবে। এখানে বক্স তৈরি করে করেছে, বোঝা যায় না ভালো। তোমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে কাজগুলো করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতর ভাগফল দ্বারা ভাগ করলাম। 1 2 1 বেরিয়েছে। কার্বন 1টি, হাইড্রোজেন 2টি, অক্সিজেন 1টি, বা CH2O। এই যৌগ, এটি হলো যৌগটির স্থূল সংকেত।
তো সবাই একটু তুলে ফেলো দ্রুত। আশা করি তোমরা বুঝতে পারছো, আর বুঝতে না পারলে সেটা আমি তোমাদের এখন বলবো। সবাই দ্রুত তুলে ফেলো অঙ্কটা। এই অঙ্কটাকে একটু চেঞ্জ করে আণবিক সংকেত আমরা বের করতে পারবো। তো তোমরা দ্রুত অঙ্কটা তুলে ফেলো। আশা করি সবাই তোমরা তুলতে পারছো। এখন এই অঙ্কটাকে খুব সামান্য পরিবর্তন করি আমরা এটার আণবিক সংকেত বের করতে পারবো। ধরো এই যৌগটা, এই আমি যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটার মধ্যে যৌগটির আণবিক ভর 180 দেওয়া আছে। যদি যৌগটির আণবিক ভর 180 হয় তাহলে যৌগটির আণবিক সংকেত কি হবে? তাহলে আমরা একটু চেঞ্জ করে এখন করে দিচ্ছি। বাকি প্রশ্নটা আমি তোমাদের দিচ্ছি এখন। যৌগটির আণবিক ভর যদি আমি পরের প্রশ্নটা তোমাদের করে দিচ্ছি। প্রশ্নটা হলো আগের প্রশ্নের সাথে যুক্ত করবা। যদি যৌগটির আণবিক ভর 180 হয় তাহলে, মানে আগের প্রশ্নের সাথে যুক্ত করে নিবা, তাহলে যৌগটির, যদি যৌগটির আণবিক ভর 180 হয় তাহলে যৌগটির আণবিক সংখ্যা নির্ণয় করো। আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আমরা লিখবো, আমরা উত্তরের মধ্যে কি পেয়েছিলাম, লাস্ট কি পেয়েছিলাম, যৌগটির স্থূল সংকেত পেয়েছিলাম। যৌগটির স্থূল সংকেত কি ছিল? CH2O ছিল। আমি লিখবো, ধরি যৌগটির আণবিক সংকেত CH2O, ব্র্যাকেটের বাইরে আমি N দিব। আর প্রশ্ন মতে CH2O ব্র্যাকেটের বাইরে N, এটা 180 হবে। এখানে কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন 1 × 2 + 16, বাইরে N 180, বা 12 + 2 + 16 ব্র্যাকেটের বাইরে হচ্ছে, তাহলে এখানে হবে 30 N ইকুয়াল কত, 6 হবে। তাহলে আমরা কিন্তু N এর মান পেয়ে গেলাম। N এর মানটা বসাই দিলে এখন যৌগটির আণবিক সংকেত বেরোবে। অর্থাৎ এখন লিখব, যৌগটির
আণবিক যৌগটির আণবিক সংকেত হচ্ছে CH2O ব্র্যাকেটের বাইরে 6, তাহলে হবে কি C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজের সংকেত বের হয়ে গেছে। আমরা যেগুলো নিয়ে কাজ করতাম এতক্ষণ পর্যন্ত যৌগটাকে আমরা চিনতে পারিনি, কিন্তু এখন আমরা চিনতে পারছি যে যৌগটির নাম হচ্ছে গ্লুকোজ। তাহলে এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্লুকোজের সংকেত বেরোনো। আমি আবারও বলছি, আমাদের আগে যে স্থূল সংকেত ছিল, যদি যৌগটির আণবিক ভর 180 হয় তাহলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। যৌগটির স্থূল সংকেত হচ্ছে CH2O, আর ধরি আণবিক সংকেত হচ্ছে CH2O ব্র্যাকেটের বাইরে n দিব। প্রশ্নতে আণবিক সংকেত মানে হচ্ছে আণবিক ভর, সেখান থেকে আমরা n এর মান 6 পেলাম। যৌগটির আণবিক সংকেত হচ্ছে CH2O, n এর মান 6 বসালাম, C6H12O6, এটা হচ্ছে যৌগটির কি আণবিক সংকেত, এবং এই যৌগটিকে আমরা চিনতে পারতেছি, এই যৌগটির নাম হচ্ছে গ্লুকোজ। তাহলে তোমরা সবাই এটা লিখে নাও, এটা হলো গ্লুকোজের সংকেত, ঠিক আছে? আজকে সব ছেলেরা হলো ক্লাস 10 মেয়েরা হলো স্কুলে, ক্লাস করবে কে আছে? পার্টিসিপেন্ট 10। স্যার ভাই কথা বলি ওদের সাথে একটু।